হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন চলছে তোমাদের নার্সিং এক্সামের প্রিপারেশান? আর কিছুদিন বাদেই মানে 1 মাস বাদেই তোমাদের কিন্তু নার্সিং এক্সাম কাছেই রয়েছে। সেই এক্সামের প্রিপারেশানের জন্যই আজকে আমরা এই ভিডিওতে একটা মক টেস্ট ডিসকাস করব। এর আগেও আমরা মক টেস্ট ডিসকাস করেছি। পরীক্ষার আগে মক টেস্ট ডিসকাস করার কারণ এইটাই, যেহেতু মক টেস্টে সমস্ত সাবজেক্ট থেকে ভেরিয়াস টপিক থেকে কোয়েশ্চেনগুলো এখানে গ্যাদার করা থাকে। তাই জন্য তোমাদের কি হয় না, পরীক্ষার এই মক টেস্টগুলো অ্যাটেন্ড করলে তোমাদের পরীক্ষার সময় গিয়ে কিন্তু প্রবলেম হবে না। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট করলে কি হয়, তোমাদের একটা লিমিটেড থট থাকে, কিন্তু যখন তোমরা অনেকগুলো কোয়েশ্চেন একসঙ্গে করো তখন সমস্ত কিছু মাথার মধ্যে একসঙ্গে আসে। তো দেখো এই মক টেস্টে তোমরা কি কি পাবে, প্যাটার্নটা কেমন রয়েছে এই মক টেস্টের একবার দেখে নাও। এটা ফুল মার্কস এখানে থাকবে 65, ঠিক আছে। যেখানে 65 নাম্বারের ডিস্ট্রিবিউশনটা দেখো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কেমনভাবে ডিস্ট্রিবিউট করা রয়েছে। লাইফ সায়েন্স ক্যাটাগরি 1 তোমাদের থাকবে 25টা, লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 থাকছে 5টা, যেহেতু 2 নম্বর করে তাই 10 নম্বর। ওকে, ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন থাকছে 10টা, যেটা হচ্ছে ক্যাটাগরি 1। ইংলিশ থাকছে 5টা, ম্যাথ থাকছে 5টা কোয়েশ্চেন, ঠিক আছে। ম্যাথের 5টা কোয়েশ্চেন থাকছে, জিকে মানে জেনারেল নলেজ থেকে থাকছে 5টা কোয়েশ্চেন, এবং লজিক্যাল রিজনিং থেকেও থাকছে 5টা কোয়েশ্চেন। এই হচ্ছে তোমাদের এই মক টেস্টের প্যাটার্ন। পরীক্ষায় তোমাদের কিন্তু 115 নম্বরের পরীক্ষা হবে, আর তার প্যাটার্ন কিন্তু তোমাদের আলাদা থাকবে। আর এখানে দেখো টোটাল মার্কস তাহলে কত হচ্ছে, 25, আর 10-এ 35, আর 5-এ 40, 10-এ 50, 55, 60, 65। ওকে, টোটাল মার্কস তোমাদের থাকছে এখানে 65। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক কোনো রকম টাইম ওয়েস্ট না করে। তোমরা এই সমস্ত কোয়েশ্চেনগুলো দেখো, এখানে আমি একটা ভিডিও থ্রু তোমাদের সব কোয়েশ্চেনের উত্তর বলছি, কিন্তু তোমরা ট্রাই করবে একটা লিমিটেড টাইমের মধ্যে এই কোয়েশ্চেনগুলো করার, ঠিক আছে। মোটামুটি তোমরা ট্রাই করবে ভিডিও যখন দেখবে তোমরা 45 মিনিটেই কিন্তু এই কোয়েশ্চেনগুলো কভার করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় এনাফ টাইম পাবে সমস্ত কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করার, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও তাহলে স্টার্ট করা যাক, দেখা যাক প্রথম কোশ্চেনে কি রয়েছে। চলো, লাইফ সায়েন্স ক্যাটাগরি 1-এর কোশ্চেন শুরু হচ্ছে। দেখো কি আছে প্রথম কোশ্চেন, এটা হচ্ছে ক্যাটাগরি 1, ঠিক আছে। কোনটি বাষ্পমোচনের হার বৃদ্ধি করে? অপশানস দেখো, নিবেশিত পত্ররন্ধ্র, কিউটিকল, আর্দ্রতা বৃদ্ধি, নাকি তাপমাত্রা বৃদ্ধি। ফার্স্টলি বাষ্পমোচন কি? বাষ্পমোচন হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেখানে উদ্ভিদের দেহের প্রয়োজনের যে অতিরিক্ত জল সেটা বাষ্পের আকারে নির্গত হয়। বিভিন্ন জায়গা থেকে বাষ্পমোচন হয়, যেমন হচ্ছে পাতায় অবস্থিত পত্ররন্ধ্র, কিউটিক্যালের মাধ্যমে হয়, বা কাণ্ডে অবস্থিত লেন্টিসেলের মাধ্যমেও কিন্তু বাষ্পমোচন হয়, ঠিক আছে। কিন্তু এই যে বাষ্পমোচনের হার সেটা কিন্তু অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে। এখানেই যেমন দেখো 4টে ফ্যাক্টর দেওয়া রয়েছে, তাই তো। তো এর মধ্যে দেখবো আমরা কি কি হয়। নিবেশিত পত্ররন্ধ্র থাকলে কি হয়, বাষ্পমোচনের হার হ্রাস পাবে। কিউটিক্যাল থাকলেও হ্রাস পাবে। আর্দ্রতা বৃদ্ধি পেলেও মানে বায়ুমণ্ডলে যদি আর্দ্রতা বৃদ্ধি পায় সেক্ষেত্রেও কিন্তু বাষ্পমোচনের হার হ্রাস পায়। কিন্তু তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, বাষ্পমোচনের হার বৃদ্ধি পাবে। অর্থাৎ এইখানে রাইট অপশন হচ্ছে কোনটা, অপশন ডি, তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধি বলে কি হবে, বাষ্পমোচনের হার বৃদ্ধি পাবে। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন দেখা যাক। দেখো কি রয়েছে, সালোক সংশ্লেষণের জন্য, এটা জন্য হবে, ঠিক আছে, তৈরি ক্লোরোফিল পূর্ণ একটি কলা হলো। আমরা জানি সালোক সংশ্লেষের যে প্রধান রঞ্জক সেটা হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিলে একটা ধাতু থাকে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তো এই যে সালোক সংশ্লেষের জন্য যে ক্লোরোফিল সেটা কোথায় থাকছে, বা ক্লোরোফিল পূর্ণ একটা কলা এখানে চেয়েছে। অপশানসগুলো দেখে নাও কি কি আছে। ক্লোরেনকাইমা, ভাজক কলা, জাইলেম, নাকি স্ক্লেরেনকাইমা। তো এর মধ্যে ক্লোরোফিল পূর্ণ কোনটা হয়ে যাবে, ক্লোরোফিল পূর্ণ হচ্ছে ক্লোরেনকাইমা, ঠিক আছে। অপশন এ হবে এখানে কারেক্ট, ক্লোরেনকাইমা। দেখো যখনই তোমরা যে কোনো কোশ্চেন পড়ছো, সেটা লাইফ সায়েন্স ক্যাটাগরি 1 হোক, 2 হোক, ফিজিক্যাল সায়েন্স হোক, ম্যাথ হোক, ম্যাথটাকে বাদ দিলাম, ঠিক আছে, ইংলিশ হোক, জিকে হোক, এই সমস্ত কিছুর ক্ষেত্রে তোমার যে 4টে অপশান থাকছে সেই 4টে অপশানই কার কার সাথে রিলেটেড সেগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদের পড়তে হবে। এমন নয় যে কোশ্চেনটা পড়লাম আর আনসারটা করে দিলাম। হ্যাঁ, তুমি যদি জানো প্রত্যেকটা অপশান সম্পর্কে তো ঠিক আছে, যেমন এখানেই মনে করো ভাজক কলা সম্পর্কে তোমাদের জানা উচিত, জাইলেম সম্পর্কে জানা উচিত, স্ক্লেরেনকাইমা সম্পর্কে জানা উচিত। তো ভাজক কলা সম্পর্কে কী জানা উচিত, কিছু বৈশিষ্ট্য ভাজক কলার, কেমন দেখতে হয়, নিউক্লিয়াস থাকে না থাকে না, এটা কিসে সাহায্য করে, বিভাজিত হতে পারে না পারে না। জাইলেমের ক্ষেত্রে আমরা জানি জাইলেমের উপাদানগুলো কী কী, কোনটা সজীব কোনটা মৃত, জাইলেমের কি কাজ। আর স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে এটা হচ্ছে একটা মৃত সরলস্থায়ী কলা, এর কি কাজ। এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের জানা উচিত। প্রত্যেকটা কোয়েশ্চেনের 4টে অপশানই তোমাদের কিন্তু 4টে কোয়েশ্চেন এখানে ক্যারি করে, ঠিক আছে। চলো 3 নম্বর কোয়েশ্চেন দেখো, পেশিতন্তুর আবরণীর নাম হলো। অপশানস দেখো, নিউরিলেমা, অ্যাক্সোলেমা, সার্কোলেমা, নাকি সার্কোপ্লাজম।
দেখো এখানে তোমাদের আমি বলে দিচ্ছি কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো কিছু কিছু জিনিসের সাথে রিলেটেড। যেমন এখানে নিউরি কথাটা হচ্ছে হয় নিউরন বা নার্ভের সাথে রিলেটেড হবে। অ্যাক্সোলেমা আমরা জানি এটা হচ্ছে নিউরনের একটা আবরণী, বা অ্যাকশনের হচ্ছে একটা আবরণী, সেটা হচ্ছে অ্যাকশনের আবরণী হচ্ছে অ্যাক্সোলেমা। নেক্সট রয়েছে সার্কোলেমা। এই যে সার্কো ওয়ার্ডটা রিলেটেড টু পেশি, ঠিক আছে, সার্কো বা মায়ো এই কথাগুলো কিন্তু পেশির সাথে যুক্ত। তো সার্কোলেমা হবে এখানে, পেশিতন্ত্র আবরণ কি সার্কোলেমা। আর যদি তোমাকে প্লাজম মানে কি, এটা লিকুইডকে বোঝায়। তো সার্কোপ্লাজম মানে কি, পেশিতন্ত্রের মধ্যে অবস্থিত যে সাইটোপ্লাজম সেইটা হচ্ছে সার্কোপ্লাজম। ঠিক আছে, এরমভাবে কিন্তু তোমরা আনসারগুলোকে বা অপশানগুলোকে অ্যানালাইজ করেও কিন্তু দেখতে পারো। এইভাবেও কিন্তু তোমরা আনসার পাবে। চলো 4 নম্বর কোয়েশ্চেন দেখো কি রয়েছে এখানে। বলা আছে রক্তক্ষরণ বা হেমারেজ প্রতিরোধ করে যে ভিটামিন রিলেটেড প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম, তাদের যে মেন উৎস আর ডেফিসিয়েন্সি ডিজিজ মানে তো সেগুলো কমে গেলে আমাদের কি কি রোগ হতে পারে, এই জিনিসগুলো তোমাদের একদম ক্লিয়ার থাকা উচিত। তো রক্তক্ষরণ বা হেমারেজ প্রতিরোধ করে কোন ভিটামিন, সেটা হচ্ছে ভিটামিন কে। ঠিক আছে, ভিটামিন কে কিন্তু রক্তক্ষরণ প্রতিরোধ করে। ঠিক আছে, আর ভিটামিন এর অভাবে কী রোগ হয়, রাতকানা রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়, রিকেট রোগ হয়। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, ক্যালসিফেরল। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি, ন্যাপথোকুইনন। এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা পড়ে রাখবে। তো চলো 5 নম্বর কোয়েশ্চেন দেখা যাক কি রয়েছে। কোন ব্লাড গ্রুপে কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না। একটা হচ্ছে ব্লাড গ্রুপে উপস্থিত থাকে অ্যান্টিজেন, আরেকটা হচ্ছে অ্যান্টিবডি। তো এই দুটো জিনিসই কোনটার ক্ষেত্রে কোন অ্যান্টিজেন কোন অ্যান্টিবডি ক্লিয়ার কনসেপশন থাকতে হবে, তবেই তোমরা কিন্তু আনসার করতে পারবে। বলছে কি কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না। অপশানস রয়েছে ও গ্রুপ, এ গ্রুপ, বি গ্রুপ, এবি গ্রুপ এবং রয়েছে বি গ্রুপ। তো সেক্ষেত্রে কোন ব্লাড গ্রুপে কোনো প্রকার অ্যান্টিবডি থাকবে না, সেটা হচ্ছে এবি গ্রুপে। ঠিক আছে, এবি গ্রুপে বোথ টাইপ অফ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, অ্যান্টিজেন এও থাকে আবার অ্যান্টিজেন বিও থাকে। তাই জন্যই এখানে কোনো প্রকার কিন্তু অ্যান্টিবডি যেটা সেটা প্রেজেন্ট থাকে না। ও গ্রুপে আবার কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না, বরং দু প্রকারই অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা 6 নম্বর কোশ্চেন। দেখো কি আছে, বিসিজি টিকা কোন রোগ প্রতিরোধ করে। নিশ্চয়ই তোমাদের জন্য এটা খুবই কমন কোয়েশ্চেন। বিসিজির ফুল ফর্ম প্রথমত কি, ব্যাসিলাস কালমেটি গুয়েরিন। তো কোন রোগ প্রতিরোধ করে এটা, অপশানস রয়েছে যক্ষা, কুষ্ঠ, ডিপথেরিয়া নাকি পার্টুসিস। বিসিজি প্রতিরোধ করে যক্ষা। ঠিক আছে, যক্ষা বা টিউবারকুলোসিসের এগেনস্টে কিন্তু দেওয়া হয় কি বিসিজি, যে টিকাকরণটা করা হয় সেটা টিউবারকুলোসিসকে প্রতিরোধ করার জন্য করা হয়। ঠিক আছে, আর যক্ষা হচ্ছে একটা কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, সেই ব্যাকটেরিয়ার নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলি। ঠিক আছে, চলো 7 নম্বর কোশ্চেন দেখা যাক কি রয়েছে। দেখো এখানে কোনগুলি একবার শেষ হলে আর পুনঃস্থাপন করা যাবে না, মানে কোনগুলো অপশান দেখবো আমরা কী কী রয়েছে। কোন সম্পদগুলো একবার যদি শেষ হয় তাহলে সেগুলোকে আমরা আর রিফিল করতে পারবো না। অপশান দেখো, কয়লা, খনিজ তেল, বিতে রয়েছে জোয়ার ভাটা শক্তি, বায়ুশক্তি, সিতে আছে ভূতাপ শক্তি, আর ডিতে রয়েছে বায়ুশক্তি। তো এখানে কোনগুলো রিনিউয়েবল নয়, কোনগুলো আমরা রিনিউ বা রিফিল করতে পারবো না, সেটা হচ্ছে কয়লা বা খনিজ তেল। কয়লা ও খনিজ তেল যদি শেষ হয়ে যায় সেটাকে আমরা আর রিফিল করতে পারবো না। ঠিক আছে, চলো 8 নম্বর কোয়েশ্চেন দেখো কি আছে। কোন প্রকার আন্তঃক্রিয়ায় উভয় প্রজাতি উপকৃত হয়। আমরা কমিউনিটির মধ্যে অনেক প্রকারের আন্তঃক্রিয়া দেখতে পাই, পরজীবিতা দেখতে পাই, কম্পিটিশন দেখতে পাই, শিকার দেখতে পাই, মিথজীবিতা বা সিম্বায়োসিস দেখতে পাই। তো এরকমের অ্যামেনসালিজম দেখতে পাই, প্রোটোকোঅপারেশন দেখতে পাই। তো এত যে ইন্টারাকশন রয়েছে সেগুলোর মধ্যে এখানে জানতে চাইছে যে কোনটার ক্ষেত্রে দুটো প্রজাতি উপকৃত হবে, মানে এটাকে আমরা বলতে পারি প্লাস প্লাস, তাই তো। অপশান দেখো, পরজীবিতা, অ্যামেনসালিজম, মিথজীবিতা আর প্রিডেশন। তো সেক্ষেত্রে দেখো দুটোই উপকৃত হবে কোথায়, মিথজীবিতায়। মিথজীবিতা আমরা জানি কি দুটো প্রজাতি সেখানে উপকৃত হয়, দুটো নেই দুজনের উপর নির্ভরশীল, দুজনেই দুজনের থেকে কিছু না কিছু লাভ পাচ্ছে, মানে সেক্ষেত্রে দুজনেই কিন্তু উপকৃত হবে। এবং পরজীবিতার ক্ষেত্রে কী হবে, একজনের লাভ হবে আরেকজনের ক্ষতি হবে, মানে প্লাস মাইনাস হবে। প্রিডেশন কী হবে, প্রিডেশনেও তাই, একজন লাভ হবে আরেকজন কী হবে, ক্ষতি হবে। অ্যামেনসালিজম মানে একজনের ক্ষতি হবে কিন্তু আরেকজনের কিছু হবে না, একজনের ক্ষতি বা আরেকজনের কিছু হবে না, তাহলে -0 হবে। ঠিক আছে, এগুলো দিয়ে আমরা কিন্তু ইন্ডিকেট করে থাকি এই যে ইন্টারাকশন বা আন্তঃক্রিয়াগুলো রয়েছে ইন কমিউনিটি সেগুলোকে। পরবর্তী কোশ্চেন দেখো, স্ক্রোটামে অবস্থান করে
অপশান দেখো, সুষুম্না কাণ্ড, মস্তিষ্ক, ডিম্বাশয় নাকি শুক্রাশয়। তো স্ক্রোটামের মধ্যে কি থাকে? স্ক্রোটামের মধ্যে থাকে শুক্রাশয়। অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার, শুক্রাশয়। আচ্ছা, শুক্রাশয়ের মধ্যে এক ধরনের নালী থাকে যার মধ্যে কিন্তু শুক্রাণুগুলো তৈরি হয়, মানে যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটা সেখানে সম্পন্ন হয়। তো সেইটাকে কি বলে, কি নালিকা, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 10 নম্বর। কোন খাদ্যের উপাদান দেহকে শক্তির যোগান দেয়? খাদ্যের নয়, এটা কোন খাদ্য উপাদান হবে? কোন খাদ্য উপাদান দেহে শক্তির যোগান দেয়? অপশন দেখো, কার্বোহাইড্রেট, ভিটামিন, জল নাকি খনিজ লবণ। তো আমাদের দেহকে শক্তির যোগান দেয়, কোনটা থেকে আমরা শক্তি পাবো? সেটা হচ্ছে অবশ্যই এখানে হবে কি কার্বোহাইড্রেট, ঠিক আছে। আর যে শক্তি উৎপন্ন হয় সেটা কোন প্রক্রিয়ায় উৎপন্ন হয়? শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন হয়, তাই তো। শ্বসনের মাধ্যমে কী হয়? খাদ্যবস্তুর জারণ ঘটে, তার ফলেই কিন্তু আমরা যে শক্তি বা এটিপি, আমাদের শক্তি মানেই হচ্ছে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, সেটা উৎপন্ন হয়। চলো নেক্সট 10 নম্বর হলো 11 নম্বর কোশ্চেন আমরা দেখব কি রয়েছে। চলো দেখো, রক্ততঞ্চনের প্রথম ও দ্বিতীয় ফ্যাক্টর। রক্ততঞ্চনের যতগুলো ফ্যাক্টর রয়েছে প্রত্যেকটা ফ্যাক্টর তোমরা সিরিয়ালি মুখস্থ করে রাখবে, তাহলে যে ফ্যাক্টরটাই তোমাদের দিক আনসার করতে কোনো প্রবলেম হবে না। এখানে প্রথম যেটা রয়েছে সেটা প্রথম অপশনই ধরবে, আর দ্বিতীয় এটা সেটাকে দ্বিতীয় অপশনই ধরবে। তো দেখো কি বলছে, রক্ততঞ্চনের প্রথম ও দ্বিতীয় ফ্যাক্টর। অপশান দেখো, ফাইব্রিনোজেন প্রথম বিন, ক্যালসিয়াম আয়ন ফাইব্রিনোজেন, থ্রম্বোপ্লাস্টিন লেবাইল ফ্যাক্টর, আর রয়েছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর আর স্টেবল ফ্যাক্টর। তো এগুলোর মধ্যে রক্ততঞ্চনের যে ফার্স্ট ফ্যাক্টর সেটা হচ্ছে ফাইব্রিনোজেন, আর যে সেকেন্ড ফ্যাক্টর সেটা হচ্ছে প্রথম বিন, ঠিক আছে। রক্ততঞ্চনের প্রথম ফ্যাক্টর হচ্ছে ফাইব্রিনোজেন আর সেকেন্ড হচ্ছে প্রথম বিন, তাহলে আনসারও হয়ে যাবে প্রথমটা ফাইব্রিনোজেন প্রথম বিন, ঠিক আছে। তার পরবর্তী কোশ্চেন দেখো 12 নম্বর কোশ্চেন কি আছে। মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় অপত্য ক্রোমোজোম তৈরি হয়। বিভাজনের যে প্রত্যেকটা দশা রয়েছে, প্রোফেজ থেকে শুরু করে টেলোফেজ পর্যন্ত, ঠিক আছে, বা G1 S G2 যেগুলো ইন্টারফেজ, প্রত্যেকটা দশার কি স্পেশাল ফিচার রয়েছে, কি ঘটনা সেখানে ঘটছে, সমস্ত জিনিস কিন্তু ভালো করে পড়ে রাখবে। দেখো, অপত্য ক্রোমোজোম কোথায় তৈরি হবে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ নাকি টেলোফেজ? তো অপত্য ক্রোমোজোম অবশ্যই তৈরি হবে অ্যানাফেজ দশায়। কখন তৈরি হবে না? অ্যানাফেজ দশায়, যখন দুটো যে ক্রোমাটিড রয়েছে, ক্রোমাটিডগুলো যুক্ত রয়েছে সেন্ট্রোমিয়ার অঞ্চলে। যখন অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ারটা বিশ্লিষ্ট হয়ে যায়, একদিকে একটা ক্রোমাটিড, এদিকে একটা ক্রোমাটিড, মানে উত্তর মেরুর ক্রোমাটিড আর দক্ষিণ মেরুর দিকে একটা ক্রোমাটিড, একটা মানে প্রত্যেকটা ক্রোমোজোমের একটা করে ক্রোমাটিড যাবে উত্তর মেরুতে আর একটা করে ক্রোমাটিড যাবে দক্ষিণ মেরুতে, যেটাকে আমরা বলতে থাকি কি অ্যানাফেজীয় চলন, সেটা সম্পন্ন হচ্ছে। তো তখনই কি হচ্ছে, যে ক্রোমাটিডগুলো সেগুলো পৃথক হয়ে গেল, তার ফলে যে পৃথক হওয়া যে ক্রোমাটিড সেগুলোকেই আমরা বলছি কি অপত্য ক্রোমোজোম, ঠিক আছে। সেগুলোই কিন্তু অপত্য ক্রোমোজোম তৈরি করবে। তাহলে সেটা কখন হবে? সেটা অ্যানাফেজে গিয়ে কিন্তু সম্পন্ন হয়ে যাবে, ঠিক আছে। সেটা কখন হয়? অ্যানাফেজ দশায় কিন্তু অপত্য ক্রোমোজোম তৈরি হয়। ওকে, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। চলো 13 নম্বর কোয়েশ্চেন দেখো কি আছে। অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। অপশানস দেখো, অ্যাড্রেনালিন, ACTH, TSH নাকি STH। মোস্ট অফ দ্য স্টুডেন্টস আমি বলছি তোমাদের এখনও আনসার করবে হচ্ছে অ্যাড্রেনালিন, ঠিক আছে। কিন্তু অ্যাড্রেনালিন ইজ নট দ্য কারেক্ট আনসার। কারেক্ট আনসার হচ্ছে ACTH, অ্যাডেনোকর্টিকোট্রফিক হরমোন। এখানে কোয়েশ্চেন কি বলেছে? অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। তাহলে কে বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে? যেটা কর্টিকোট্রফিক হরমোন, যেটা রিলিজ হচ্ছে কোথা থেকে? অগ্র পিটুইটারি থেকে। কোথা থেকে রিলিজ হচ্ছে? অগ্র পিটুইটারি। এর আগে ভিডিওতে আমি তোমাদের বুঝিয়েছি কী করে তোমরা বুঝবে যে কোনটা অগ্র পিটুইটারি, কোনটা পশ্চাৎ পিটুইটারি বা কোনটা হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হচ্ছে। তো সেখানে আনসার কী হবে? ACTH। আর অ্যাড্রেনালিন তোমরা জেনে রাখবে, অ্যাড্রেনালিন যে হরমোনটা সেটা তো রিলিজ হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা থেকে, তাই না? সেখানে কর্টেক্সের কোনো কাজ নেই। অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা থেকে নিঃসৃত হরমোন, ঠিক আছে। তো আনসার হলো কি এখানে? ACTH, অপশন বি। চলো 14 নম্বর কোয়েশ্চেন দেখো। দুটি শঙ্কর লম্বা মটর গাছের শঙ্করায়ন ঘটানো হলে কয় প্রকার জিনোটাইপযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে? দুটো শঙ্কর লম্বা মটর গাছ, অপশানস রয়েছে 1, 2, 3 আর 4। তো শঙ্কর লম্বা মটর গাছের জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। ক্রস করবো কার সাথে? ক্যাপিটাল টি স্মল টি এর সাথে। সেক্ষেত্রে আমরা এখান থেকে পাবো কী পাবো? ক্যাপিটাল টি স্মল টি গ্যামেট হিসেবে, এখানেও গ্যামেট হিসেবে ক্যাপিটাল টি স্মল টি। যখন এইটার আমরা সংকরায়ন ঘটাবো তখন আমরা কি পাবো? দেখো, এখানে ক্যাপিটাল স্মল, এইদিকেও হচ্ছে ক্যাপিটাল স্মল। তাহলে এইটার সাথে এটা মিললে ক্যাপিটাল, এইটার সাথে এইটা মিললে ক্যাপিটাল স্মল, ঠিক আছে। আবার
এইটার সাথে এই যে স্মলটি নিচে আছে তার সাথে এই ক্যাপিটালটা মিললে ক্যাপিটাল স্মল, আবার নিচের স্মলের সাথে এটা মিললে স্মল স্মল। ঠিক আছে, তাহলে জিনোটাইপ কত প্রকার হলো, হাউ মেনি টাইপস অফ জিনোটাইপ এখানে তৈরি হয়েছে। দেখো এই একটা জিনোটাইপ, কোনগুলো জিনোটাইপ বুঝে নাও। দেখো ক্যাপিটালটা জিনোটাইপ, আর এই দুটো হচ্ছে একই রকমের জিনোটাইপ। তাহলে আর এই স্মলটা হচ্ছে আরেক রকমের জিনোটাইপ। মানে আমরা পেয়েছি অ্যাকচুয়ালি কী ক্যাপিটাল স্মল এবং স্মল। তাহলে কটা টাইপ পেয়েছি আমরা, কটা টাইপ, কত ধরনের, 3 ধরনের, তাই তো। মানে আনসার হবে এখানে 3, অপশান সি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, 15 নম্বর কোয়েশ্চেন দেখো, কোন প্রাণীর হৃৎপিণ্ডে দূষিত ও বিশুদ্ধ রক্ত মিশ্রিত হয় না। খুব ভালো কোয়েশ্চেন, একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন। কোন প্রাণীর হৃৎপিণ্ডে দূষিত আর বিশুদ্ধ রক্ত মিশ্রিত হচ্ছে না। অপশানস রয়েছে মাছ, ব্যাঙ, মানুষ নাকি সাপ। তো দূষিত আর বিশুদ্ধ রক্ত, পিওর অ্যান্ড ইমপিওর ব্লাড মিশ্রিত হয় না কার ক্ষেত্রে, সেটা হচ্ছে মানুষের ক্ষেত্রে। ঠিক আছে, কারণ আমাদের যে হার্ট সেটা হচ্ছে কি 4 চেম্বার্ড, আমাদের যে হার্ট সেটা হচ্ছে 4 চেম্বার্ড, আর সেটা কি পৃথক থাকে, দুটো অলিন্দ পৃথক থাকে, দুটো নিলয় পৃথক থাকে, আবার অলিন্দ আর নিলয় পৃথক থাকে। ঠিক আছে, দুটো অলিন্দ পৃথক থাকে আন্ত অলিন্দ পর্দা দিয়ে, দুটো নিলয় পৃথক থাকে আন্ত নিলয় পর্দা দিয়ে, এবং অলিন্দ আর নিলয় পৃথক থাকে অলিন্দ নিলয় পর্দা দিয়ে। তো তার ফলে কি হচ্ছে, এখানে মিক্সিংয়ের কোনো কিন্তু ঘটনা ঘটছে না। কিন্তু বাকি যেগুলো এখানে অপশন রয়েছে, মাছ হোক, ব্যাঙ হোক, সাপ হোক, ঠিক আছে, এদের ক্ষেত্রে কিন্তু দূষিত আর বিশুদ্ধ রক্ত মিক্সচার হয়ে যায়। ঠিক আছে, আনসার কি হলো, আনসার হলো মানুষ, মানে অপশন সি হয়ে গেল এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো 16 নম্বর কোয়েশ্চেন দেখা যাক। সাইন্যাপটিক ভেসিকল, এটা ক হবে। সাইন্যাপটিক ভেসিকলের মধ্যে কি থাকে। অপশানস রয়েছে নিউরো হরমোন, নিউরো ট্রান্সমিটার, হরমোন নাকি উৎসেচক। সাইন্যাপটিক ভেসিকল, তার মধ্যে কি থাকবে, নিউরো ট্রান্সমিটার থাকবে। একটা নিউরো ট্রান্সমিটার উদাহরণ ইজিলি বলে দিতে পারি আমরা অ্যাসিটাইল কোলিন। তাছাড়া আরও অনেক নিউরো ট্রান্সমিটার রয়েছে, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড রয়েছে নিউরো ট্রান্সমিটার। তাহলে সেক্ষেত্রে সাইন্যাপটিক ভেসিকলের মধ্যে কি প্রেজেন্ট থাকে, এই নিউরো ট্রান্সমিটার কিন্তু প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এই নিউরো ট্রান্সমিটারের সাহায্যে কি হয়, একটা যে নিউরন রয়েছে সেই নিউরন থেকে আরেকটা নিউরনে স্নায়ুস্পন্দন প্রেরিত হয় এই নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে কিন্তু। ঠিক আছে, 17 নম্বর কোয়েশ্চেন দেখো, গুড়িকন্দ পরিবর্তিত হয়, মানে গুড়িকন্দ অ্যাকচুয়ালি কার পরিবর্তিত রূপ। অপশানস বলেছে কাণ্ডে, মূলে, মুকুলে নাকি পাতায়। তো গুড়িকন্দ কি হয়ে যাবে, কাণ্ড। অপশান কি হবে, এ হবে এখানে কারেক্ট আনসার, কাণ্ড। নেক্সট কোশ্চেন দেখো 17 হলো 18 নম্বর, অস্থি কী নিয়ে গঠিত। অস্থি মানে হাড় বা বোন আমাদের কী নিয়ে গঠিত। অপশানস দেখো ক্যালসিয়াম ও আয়রন, নেক্সট রয়েছে ক্যালসিয়াম ও পটাশিয়াম, তারপর রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস, আর তারপর রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। তো অস্থি বা বোন বা হাড় কী নিয়ে গঠিত, তার মধ্যে কি থাকে, ক্যালসিয়াম আর ফসফরাস। ঠিক আছে, অস্থির যে মেন উপাদান সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস। ওকে, ক্যালসিয়াম ফসফেটের ক্যালাস পাওয়া যায় অস্থিতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখবো আমরা 19 নম্বর কোশ্চেন কি আছে, মায়েলিন সিদ কোথা থেকে উৎপত্তি হয়েছে। মায়েলিন সিদ কোথা থেকে, অ্যাকশনের যে সেকেন্ড আবরণ সেটা হচ্ছে মায়েলিন সিদ, তাই তো। প্রথমে অ্যাক্সোলেমা থাকে, একদম প্রথম হচ্ছে অ্যাক্সোলেমা ভেতরের দিক থেকে, তারপর হচ্ছে মায়েলিন সিদ, তারপরে থাকে নিউরিলেমা। তো এই যে মায়েলিন সিদ মানে যে মিডিল লেয়ারটা, সেটা কোথা থেকে উৎপত্তি হয়েছে। অপশান দেখো কি কি আছে, সোয়ান কোষ, নিউরিলেমা, অ্যাক্সোলেমা নাকি নিউরোপ্লাজম। তো মাইলিন সিদ উৎপত্তি হয়েছে কোথা থেকে, অবশ্যই আমরা জানি সেটা হচ্ছে সোয়ান কোষ থেকে। ঠিক আছে, মাইলিন সিদ কোথা থেকে উৎপত্তি হয়েছে, সোয়ান কোষ থেকে, মাইলিন সিদ। চলো নেক্সট কোশ্চেন দেখো 20 নম্বর কি আছে দেখো, মানুষের কোন কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। মানুষের কোন কোষটার ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট থাকে না। অপশানস দেখো লিউকোসাইট মানে হচ্ছে শ্বেতরক্তকণিকা, হেপাটোসাইট মানে হচ্ছে লিভারের যে কোষ, তারপর রয়েছে এরিথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকা, আর রয়েছে অ্যাডিপোস টিস্যু বা অ্যাডিপোস কোষ মানে হচ্ছে ফ্যাট সঞ্চয়কারী কোষ। ঠিক আছে, অ্যাডিপোস কোষ হচ্ছে ফ্যাট সঞ্চয়কারী কোষ। তো এখানে মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট থাকে না কোথায়, সেটা হচ্ছে এরিথ্রোসাইট বা যেটাকে আমরা বলে থাকি কি লোহিত রক্তকণিকা বা আরবিসি। ঠিক আছে, সেটাতে কিন্তু কি থাকে না, মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট থাকবে না। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা আমাকে তোমরা কমেন্টে আরেকটা জিনিস বলবে যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোথায় অ্যাকচুয়ালি একটা কণা রয়েছে, সেই কণার মধ্যে কি হয়, এটিপি সংশ্লেষ হয়। তো সেটা কোথায় রয়েছে মাইটোকন্ড্রিয়ার, বহিঃপর্দায়, অন্তঃপর্দায়, পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসে আছে নাকি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে আছে, সেটা কমেন্টে আমাকে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো 21 নম্বর, কোষ পর্দায় কোন প্রকারের লিপিড সব থেকে বেশি পাওয়া যায়। আগের বারে এই কোশ্চেনটা এসছে, ঠিক আছে, একটাই শিফট হয়েছিল, সেকেন্ড বা থার্ড কোশ্চেনই কিন্তু এইটা ছিল ক্যাটাগরি 1 লাইফ সায়েন্সের। অপশান দেখো গ্লাইকোলিপিড, সালফোলিপিড,
প্রোটিনোলিপিড নাকি ফসফোলিপিড? তো কোষ পর্দায় সবথেকে বেশি পরিমাণে যে লিপিডটা পাওয়া যায় সেটা হচ্ছে ফসফোলিপিড, অপশন ডি হবে কারেক্ট আনসার। এগুলোই হচ্ছে কনসেপচুয়াল কোয়েশ্চেন, জানো তো আমরা পাতি কোয়েশ্চেন পড়ি কিন্তু এর ভেতরে কি কি জিনিস থাকতে পারে সেগুলোকে আমরা একটু মানে অ্যানালাইজ করে পড়ি না। এতগুলো লিপিড আমরা পড়ছি, কোষপর্দার লিপিড পড়ছি, অনেক রকমের লিপিড রয়েছে, তো সেগুলোর মধ্যে কোন লিপিডটা বেশি থাকে এইরকম কোয়েশ্চেন যদি আমাদের মাইন্ডে আসে তাহলে কিন্তু আমাদের এক্সাম ক্র্যাক করতে আর কোনো এফোর্ট লাগবে না, এইরকমভাবে যদি তোমরা পড়াশোনা করো। চলো নেক্সট কোয়েশ্চেন 22 নম্বর দেখো, কোন পরাগযোগ স্তন্যপায়ী প্রাণী দ্বারা সম্পন্ন হয়েছে? এখানে ইতর পরাগযোগের অনেকগুলো ফর্ম দেওয়া রয়েছে, সেটার ক্ষেত্রে কোনটা স্তন্যপায়ী প্রাণী দ্বারা হয়েছে? অপশান দেখো, ম্যালাকোফিলি, অ্যানিমোফিলি, মিরমেকোফিলি আর কাইরোপটেরোফিলি। অবশ্যই এই কোশ্চেনটার আনসার করার জন্য তোমাদের জানতে হবে কোন প্রকারের যে ইতর পরাগযোগ সেগুলো কোনটা কার মাধ্যমে হচ্ছে, তবেই তো তোমরা আনসারটা করতে পারবে। ম্যালাকোফিলি হচ্ছে শামুকের দ্বারা, অ্যানিমোফিলি হচ্ছে বায়ুর দ্বারা, আর রয়েছে কি মিরমেকোফিলি, সেটা হচ্ছে পিঁপড়ের দ্বারা, এবং লাস্ট রয়েছে কি কাইরোপটেরোফিলি, যেটা হচ্ছে বাদুড়। আর আমরা জানি কি বাদুড় হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী, তাহলে কোনটা স্তন্যপায়ী প্রাণী দ্বারা সম্পন্ন হয়েছে কি হয়ে যাবে? কাইরোপটেরোফিলি, অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন দেখো 23 নম্বর, বোল্টিংয়ে সাহায্য করে যে হরমোন? অপশানস আছে অক্সিন, সাইটোকাইনিন, ইথিলিন আর জিববেরেলিন। তো বোল্টিংয়ে সাহায্য করে কোন হরমোন? সেটা হচ্ছে জিববেরেলিন, অপশন ডি হবে রাইট আনসার। এই কোশ্চেনটাও আগের বারে পরীক্ষায় এসেছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো 24 নম্বর কোশ্চেন কি আছে, কোন প্রকার জনন প্রক্রিয়ায় মিওসিস ছাড়া সম্পন্ন হতে পারে না? অপশানস কি আছে? অযৌন জনন, যৌন জনন, মাইক্রো প্রোপাগেশন নাকি অঙ্গজ জনন? কোন প্রকার যে জনন সেটা মিওসিস ছাড়া হবে না? অবশ্যই সেটা হচ্ছে যৌন জনন, কারণ যৌন জননে মাস্ট কি গ্যামেট, আর গ্যামেট তৈরির জন্য কোন প্রক্রিয়া লাগবে? মিওসিস প্রক্রিয়া। গ্যামেটে কি হয়? ডিপ্লয়েড যে জন্মাত্রী কোষ সেখান থেকে হ্যাপ্লয়েড সেখান থেকে আমরা পাই হ্যাপ্লয়েড জনন কোষ, ঠিক আছে। আবার দুটো জনন কোষের মিলনে আমরা পাই ডিপ্লয়েড জাইগোট, আর তারপরে সেই জাইগোটের বৃদ্ধির জন্য কোন প্রকার কোষ বিভাজন হয়? সেটা হচ্ছে তখন মাইটোসিস হয়। মানে যৌন জননের ক্ষেত্রে দুটো ঘটনাই ঘটে, দু প্রকারের কোষ বিভাজনই ঘটছে, এক হচ্ছে মিওসিস, সেকেন্ড হচ্ছে মাইটোসিস। মিওসিসের আরেকটা কি এখানে ইম্পর্টেন্স রয়েছে? মিওসিসে ক্রসিং ওভার হচ্ছে, ফলে রিকম্বিনেশন হচ্ছে, তার জন্য কি হচ্ছে? নিউ ভ্যারাইটি উৎপন্ন হচ্ছে, নিউ ফিচার আসছে, ঠিক আছে, অভিযোজন ক্ষমতা কি হচ্ছে? বাড়ছে। পরবর্তী কোশ্চেন দেখো 25 নম্বর, সীসা ঘটিত দূষণে সৃষ্ট রোগটি হলো? অপশান হচ্ছে মিনামাটা, ব্ল্যাক ফুট ডিজিজ, ডিসলেক্সিয়া নাকি ইটাই। এইবারেও কিন্তু এখান থেকে তোমরা একটা না একটা কোশ্চেন পাবেই যে দূষণ ঘটিত। তো প্রত্যেকটা দূষণ, সেটা নাইট্রেট হোক, ফ্লুরাইড দূষণ হোক, সীসা ঘটিত দূষণ হোক, পারদ হোক, ক্যাডমিয়াম হোক, যাই হোক না কেন পড়ে রাখবে সব কটা, যাতে কোনো প্রবলেম না হয় আনসার করতে। মিনামাটা কার জন্য হয়? পারদের জন্য, তাই তো। পারদ দূষণের জন্য কি হয়? মিনামাটা। ব্ল্যাক ফুট ডিজিজ আর্সেনিক, আর কি রয়েছে? ডিসলেক্সিয়া, সীসা বা লেড। তারপরে কি রয়েছে? ইটাই, সেটা হচ্ছে ক্যাডমিয়ামকে আমরা লিখি সিডি, আমি সিডি লিখলাম এখানে, ঠিক আছে। তো সীসা ঘটিত দূষণে কি হয়ে যাবে? ডিসলেক্সিয়া, অপশন সি হবে এখানে কারেক্ট আনসার, ডিসলেক্সিয়া। নেক্সট কোশ্চেন দেখা যাক, ক্যাটাগরি 2 স্টার্ট হচ্ছে এবার। দেখো কি রয়েছে ক্যাটাগরি 2, ভালো করে আনসার করবে, তোমার জন্য এটা স্কোরিং একটা জায়গা, ভালো স্কোর করার একটা জায়গা। অপশন দেখো, সালোক সংশ্লেষণের প্রধান উপাদান সমূহ হলো? অপশানস কী আছে? নাইট্রোজেন, জল, সূর্যালোক আর ক্লোরোফিল। ক্যাটাগরি 2 মানে বুঝতেই পারছো, একটা অপশানও ঠিক হতে পারে, একের বেশি অপশানও ঠিক হতে পারে। তো সেক্ষেত্রে কি রয়েছে এখানে? সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদান কি হবে? জল হবে, সূর্যালোক হবে আর ক্লোরোফিল, তিনটে, মানে বি, সি আর ডি হচ্ছে এখানে কারেক্ট অপশানস। ওকে, এই তিনটে করলেই তোমরা 2-এর 2 পেয়ে যাবে একদম। আর যদি কারো দুটো অপশানও মনে হয় যে হ্যাঁ আমার মনে পড়ছে সূর্যালোক লাগবে, ক্লোরোফিল লাগবে, জলটা মনে পড়ছে না, তাহলে এই দুটোই করে আসো, ওখানেও তোমরা কিন্তু মার্কস পাবে, ঠিক আছে। কিন্তু কেউ যদি ভুল করে নাইট্রোজেন করে দেয়, নাইট্রোজেন আর ক্লোরোফিল, তাহলে সেক্ষেত্রে সে কন্টেন্ট করবে 0 মার্কস। চলো নেক্সট কোশ্চেন দেখো 27 নম্বর, কোনগুলি ফসফোরাইলেশন বিক্রিয়া? ফসফোরাইলেশন মানে কি? সেখানে ফসফেট গ্রুপ অ্যাড হবে, তবে সেটাকে আমরা বলবো কি? ফসফোরাইলেশন, তাই তো। তো অপশান কী রয়েছে? প্রথম অপশানে রয়েছে গ্লুকোজ, তার সাথে হেক্সোকাইনেজের বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। নেক্সট অপশান বি রয়েছে এএমপি, অ্যাডিনোসিন মনোফসফেট থেকে তৈরি হচ্ছে এডিপি, মানে অ্যাডিনোসিন ডাইফসফেট। সিতে রয়েছে গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট। আর কি রয়েছে ডিতে? ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি। তো সেক্ষেত্রে আমি কি বললাম তোমাদের? ফসফোরাইলেশন মানে ফসফেট গ্রুপ অ্যাড হতে হবে।
তো গ্লুকোজ ছিল প্রথমে, সেখান থেকে গ্লুকোজ 6 ফসফেট, তাহলে এখানে ফসফেট গ্রুপ অ্যাড হয়েছে, তাহলে এইটা হচ্ছে একটা ফসফোরাইলেশন বিক্রিয়া, অপশন এ গেল প্রথমটা। তারপর হচ্ছে এএমপি থেকে এডিপি, অ্যাডিনোসিন মনোফসফেট থেকে অ্যাডিনোসিন ডাইফসফেট, মনো থেকে ডাই, মানে এখানে কি হচ্ছে আরেকটা ফসফেট গ্রুপ অ্যাড হয়েছে, তাই জন্য মনো থেকে কি হচ্ছে ডাই হয়ে গেছে, মনো মানে একটা, ডাই মানে দুটো, তাহলে সেক্ষেত্রে অপশনে বিও কিন্তু ঠিক হবে। তারপরে রয়েছে কি গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, এটা হবে না, কারণ গ্লুকোজ থেকে ফ্রুক্টো হয়েছে কিন্তু ফসফেট সেই একটাই রয়েছে, 6 পজিশনে ফসফেট ছিল, ফ্রুক্টোজের ক্ষেত্রেও 6 পজিশনে ফসফেট রয়েছে, তো এটা রূপান্তর হয়েছে কিন্তু এক্সট্রা কোনো ফসফেট গ্রুপ এখানে অ্যাড হয়নি, তো অপশন সি এখানে হবে না। আর ডিতে রয়েছে কি ফ্রুক্টোজ 6 ফসফেট, মানে একটা পজিশনে ছিল ফসফেট, যেটা হচ্ছে 6 নম্বর কার্বনে, আবার চলে এসছে 1,6, মানে এবার 1 নম্বর কার্বনও রয়েছে, 6 নম্বর কার্বনও রয়েছে, মানে দুটো ফসফেট চলে এসছে, একটা থেকে হয়ে গেছে ওটা দুটো, তাহলে সেক্ষেত্রে এইটাও কিন্তু হবে। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটও একটা ফসফোরাইলেশন বিক্রিয়াকে সূচিত করে। তাই রাইট আনসার কোনগুলো হলো, অপশন এ হলো, অপশন বি হলো এবং অপশন ডি হলো, তিনটে হলো এখানে। অপশন দেখো 28 নম্বর, কোন কোন হরমোন বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে? অপশান হচ্ছে এ বিএ মানে অ্যাবসাইসিক অ্যাসিড, আইডবল এ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড মানে এটা হচ্ছে অক্সিন আমাদের, তারপর হচ্ছে জিএ মানে জিব্রেলিক অ্যাসিড, আর হচ্ছে আইবিএ মানে ইন্ডোল বিউটারিক অ্যাসিড। তো এখানে বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে কে, মানে নিয়ন্ত্রণ করে, ত্বরান্বিত চাইনি, এখানে বলছে নিয়ন্ত্রণ, কন্ট্রোল করে কে, তো এ বিএ করে আর জিএ করে। অ্যাবসাইসিক অ্যাসিড যেটা হচ্ছে অঙ্কুরোদ্গমে বাধা দেবে, আর জিব্রেলিক অ্যাসিড মানে জিব্রেলিন যেটা, সেটা হচ্ছে কি করবে, অঙ্কুরোদ্গমে সাহায্য করে, তাহলে এই দুটো মিলে কিন্তু অঙ্কুরোদ্গম যে প্রক্রিয়া সেটাকে নিয়ন্ত্রণ করে। নেক্সট কোশ্চেন দেখো, কোনগুলি কোএনজাইম রূপে কাজ করে? অপশন সি কি রয়েছে এফএডি, এনএডিপি প্লাস, সালফার আর এফি2 প্লাস আয়ন। তো এখানে কোএনজাইম রূপে কোনগুলো কাজ করে এফএডি হবে, এনএডিপি প্লাস হবে এবং এফি2 প্লাস হবে, ঠিক আছে, এগুলো কিন্তু কোএনজাইম রূপে কাজ করে। তার পরবর্তী কোশ্চেন দেখো 30 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে ক্যাটাগরি 2 এর লাস্ট কোশ্চেন, লাইফ সায়েন্সের, মাইটোসিসের টেলোফেজে অপশনস কী কী রয়েছে? নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, বিতে রয়েছে নিউক্লিয় লাসের পুনরাবির্ভাব ঘটে, সি রয়েছে ক্রোমাটিডগুলি পুনরায় ক্রোমোজোমে রূপান্তরিত হয় বা পরিবর্তিত হয়, আর ডিতে রয়েছে ক্রোমাটিডগুলি দুভাগে দু প্রান্তে অবস্থান করে। তো এখানে টেলোফেজে কী কী ঘটনা ঘটে? নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব হয়, নিউক্লিয় লাসের পুনরাবির্ভাব হয় এবং কি হয়, যে ক্রোমাটিড রয়েছে সেই ক্রোমাটিডগুলো পুনরায় ক্রোমোজোমে পরিবর্তিত হয়ে যায়, মানে এখানে এ বি আর অপশান সি হচ্ছে কারেক্ট অপশান, ঠিক আছে। এরপরে শুরু হবে কি 31 নম্বর কোশ্চেন, যেখান থেকে আমাদের শুরু হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন। একটা সমীকরণ দেওয়া আছে কি না, ই সমান এমসি স্কোয়ার, এই সমীকরণের সি হলো, অপশানস কী রয়েছে, আলোর গতিবেগ, শব্দের গতিবেগ, রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ, এখানে একটা অপশান দেওয়া হয়নি, তো যাই হোক ই সমান এমসি স্কোয়ার সমীকরণে সি কি, সি হচ্ছে স্কোয়ার সমীকরণে সি হচ্ছে আলোর গতিবেগ, ঠিক আছে। এম পরিমাণ ভর যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেটা ই সমান বোঝায় এম ইন্টু সি স্কোয়ার, তো সি এখানে ইন্ডিকেট করে আলোর গতিবেগকে, এটা হচ্ছে কি আইনস্টাইনের সমীকরণ, তাই তো। চলো নেক্সট কোশ্চেন দেখো 32 নম্বর কোয়েশ্চেন, দেখো কি আছে 32 নম্বর কোয়েশ্চেন বলা আছে এক্স মাধ্যমে আলোর গতিবেগ ভিএক্স, ওয়াই মাধ্যমে আলোর গতিবেগ ভিওয়াই হলে এক্স মাধ্যমের সাপেক্ষে ওয়াই মাধ্যমের প্রতিসরাঙ্ক যেটা দেওয়া আছে এক্স মিউ ওয়াই সমান ড্যাশ হবে। তো এখানে প্রতিসরাঙ্কের সাথে যে গতিবেগের সম্পর্ক সেটা হচ্ছে কি ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। প্রতিসরাঙ্কের সাথে গতিবেগের আলোর গতিবেগের যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এক্স মিউ ওয়াই এটাকে আমরা কি লিখি, মিউ ওয়াই বাই মিউ এক্স, মিউ ওয়াই বাই মিউ এক্স, আর এইটাকে যদি আমরা বেগের সঙ্গে কনভার্ট করি তাহলে হবে ভি এক্স বাই ভি ওয়াই, কী হবে ভি এক্স বাই ভি ওয়াই। তো এখানে কোনটা হবে রাইট আনসার? রাইট আনসার হচ্ছে অপশান সি ভি এক্স বাই ভি ওয়াই। এই জিনিসটা মনে রাখবে, প্রতিসরাঙ্কের সাথে আলোর গতিবেগের হচ্ছে ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। মানে এখানে আমরা লিখতে পারি মিউ এক্স, যদি আমরা এরম লিখি সাপোজ মিউ এক্স কি আমরা লিখতে পারি 1 বাই ভি এক্স, আর মিউ ওয়াই কি আমরা লিখতে পারি কি 1 বাই ভি ওয়াই, 1 বাই ভি ওয়াই। তাহলে সেক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, এক্স মিউ ওয়াই মানে কি পেয়েছিলাম মিউ ওয়াই বাই মিউ এক্স, তাহলে এটাকে আমরা লিখি মিউ ওয়াই মানে কি পেয়েছিলাম 1 বাই ভি ওয়াই বাই 1 বাই ভি এক্স, সেই হিসেবে ভি এক্সটা চলে যাবে ওপরে আর ভি ওয়াই থাকবে নিচে, মানে আনসার কী হবে, সেই জন্যই কিন্তু অপশান সিটা এখানে আনসার হলো, বুঝতে পেরেছো। চলো 33 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলা আছে 1 সেকেন্ডে 1 কুলম্ব তড়িৎ প্রবাহিত হলে প্রবাহ মাত্রা, অপশানস কী কী রয়েছে দেখো 1 ভোল্ট, 1 অ্যাম্পিয়ার, 1 ওহম, 1 কুলম্ব সেকেন্ড। দেখো একটা জিনিস তোমাদের বলে দিই আমি,
এটা চেয়েছে কি তোমাদের প্রবাহ মাত্রা। তোমার যদি প্রবাহ মাত্রার যে একক সেটা জানো তাহলে এটা করতে তোমাদের কোনো প্রবলেম হবে না। প্রবাহ মাত্রার একক কি? অ্যাম্পিয়ার। তাহলে এখানে অ্যাম্পিয়ার হবে। আমার এত কিছু দেখার দরকারই নেই সেকেন্ড কুলম্ব কি বলেছে, আমি জানি প্রবাহ মাত্রা চেয়েছে এখানে, প্রবাহ মাত্রা মানে অ্যাম্পিয়ার, তাহলে কি হবে? অ্যাম্পিয়ার হবে। আর একটা জিনিস কি, কিউ ইকুয়াল টু কী হয়? আইটি। কিউ ইকুয়াল টু আমরা জানি আইটি, যেখানে কিউ হচ্ছে কি তড়িতাধান, আই হচ্ছে তড়িৎ প্রবাহ এবং টি হচ্ছে সময়। এখান থেকে যদি আমরা আই বের করি তাহলে কী বেরোবে? কিউ বাই টি। কিউ মানে হচ্ছে কি, কিউ এর একক কি? কুলম্ব। তাহলে আই মানে যে তড়িৎ প্রবাহ মাত্রা সেটাকে যদি আমরা অ্যাম্পিয়ার লিখি তাহলে অ্যাম্পিয়ার সমান কী পাবো? কিউ মানে কুলম্ব বাই সেকেন্ড, মানে কুলম্ব পার সেকেন্ড। অ্যাম্পিয়ার কাকে ইন্ডিকেট করে? কুলম্ব পার সেকেন্ড। এই জিনিসটা আমি এই জন্য বললাম কারণ এখানে দেওয়া আছে কুলম্ব সেকেন্ড। কুলম্ব সেকেন্ড কিন্তু হবে না, যদি কুলম্ব পার সেকেন্ড থাকতো তাহলে কিন্তু এটা হতো। ঠিক আছে, কুলম্ব পার সেকেন্ড তখন কিন্তু ক্যাটাগরি 2ও আসতে পারে যে অ্যাম্পিয়ার আর রয়েছে কুলম্ব পার সেকেন্ড, তাহলে তখন তোমাদের দুটোই করতে হবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো 34 নম্বর। বলছে 34 নম্বর কোশ্চেন, কোল্ড স্টোরেজে শীতলীকরণের জন্য ব্যবহৃত হয়। অপশানস রয়েছে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, অ্যামোনিয়াম ক্লোরাইড নাকি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সংকেতগুলো আমরা দেখে নিই। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে CO2, অ্যামোনিয়া হচ্ছে NH3, অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে NH4Cl আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে NH4OH। তাহলে সেক্ষেত্রে কোল্ড স্টোরেজে কী ব্যবহৃত হয় এটা সবারই জানার কথা, কী হবে? অ্যামোনিয়া। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার, অ্যামোনিয়া। তাহলে কোল্ড স্টোরেজে শীতলীকরণের জন্য কী ব্যবহৃত হলো? অ্যামোনিয়া। অপশন বি হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো 35 নম্বর কি রয়েছে, আলো থেকে কোয়েশ্চেন না দিলে তোমাদের সেটই হচ্ছে ইনকমপ্লিট। আলো চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন প্রত্যেকটা সেটে থাকবে। ঠিক আছে, কি আছে? কোনো বস্তুকে অবতল দর্পণের ফোকাসে রাখলে প্রতিবিম্বের প্রকৃতি হবে। এই ছকটা খুব ইম্পর্টেন্ট, বারবার আমি এখান থেকে কোয়েশ্চেন এই জন্যই করাচ্ছি যাতে এখান থেকে কোয়েশ্চেন নিলে তোমাদের কোনো প্রবলেম না হয়। কি রয়েছে? অবতল দর্পণে কোন পজিশনে রাখা হয়েছে? বস্তুকে ফোকাসে। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কী হবে? প্রথমত ফোকাস যদি আমরা বস্তুকে রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? অসীমে। ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব তৈরি হয় অসীমে গিয়ে। ঠিক আছে, তারপরে দেখো কি রয়েছে, অপশান রয়েছে সৎ অবশীর্ষ অত্যাধিক বিবর্ধিত, বিতে আছে অসৎ অবশীর্ষ বস্তুর সমান, সি রয়েছে সৎ অবশীর্ষ অত্যন্ত ক্ষুদ্র আর ডি রয়েছে অসৎ সমশীর্ষ সমান। যখন বস্তুকে অবতল দর্পণের ফোকাসে রাখা হয় তখন প্রতিবিম্বটা হয় সৎ হয়, অবশীর্ষ হয় এবং অত্যাধিক বিবর্ধিত হয়। ঠিক আছে, অপশান এ হবে এখানে কারেক্ট আনসার, সৎ অবশীর্ষ এবং অত্যাধিক বিবর্ধিত। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখব 36 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, কোনটি চাপের একক নয়? চাপের একক নয় কোনটা? চাপ মানে কি জানি আমরা? বল বাই ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলে প্রযুক্ত যে বল সেটাকেই বলা হয় চাপ। চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। অপশানস কী কী রয়েছে? নিউটন পার মিটার স্কোয়ার, তারপর রয়েছে ডাইন পার সেমি স্কোয়ার, পাস্কাল আর রয়েছে কেজি পার মিটার স্কোয়ার। তো এখানে চাপের একক নয় কোনটা? কেজি পার মিটার স্কোয়ার। বাকি এখানে যেগুলো রয়েছে প্রত্যেকটাই হচ্ছে চাপের একক। নিউটন পার মিটার স্কোয়ার যেটা হচ্ছে এসআইতে, ডাইন পার সেমি স্কোয়ার সিজিএসে আর পাস্কাল যেটা হচ্ছে এসআইতে। নিউটন পার মিটার স্কোয়ার মানেই কিন্তু পাস্কাল। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো 37 নম্বর কি আছে, ক্ষমতা। ক্ষমতা মানে কি? একটা সূত্রের মতো এখানে দেওয়া রয়েছে। ক্ষমতা সমান কি রয়েছে? বল ইন্টু সরণ হবে, বল ইন্টু বেগ হবে, বল ইন্টু সময় হবে নাকি কার্য ইন্টু সময় হবে? ক্ষমতা সমান হচ্ছে বল ইন্টু বেগ। পরীক্ষায় এসে গেছে অলরেডি কোশ্চেনটা 2023 সালে। ঠিক আছে, ক্ষমতা সমান কি না বল ইন্টু বেগ, বল ইন্টু সরণ। বল ইন্টু সরণ মানে কি বুঝি আমরা? কার্য। বল ইন্টু সরণ মানে হচ্ছে কার্য বুঝি। ঠিক আছে, তার পরবর্তী কোশ্চেন দেখো কি কি রয়েছে দেখো, কার্বন ও ক্যালসিয়ামের পারমাণবিক ভর হলো 12 ও 40। কার্বনের পারমাণবিক ভর বলছে 12 আর ক্যালসিয়ামের বলা আছে 40। ঠিক আছে, 12 গ্রাম কার্বন ও 40 গ্রাম ক্যালসিয়ামের মোল সংখ্যার অনুপাত কত? অপশানস রয়েছে 1:1, 3:10, 10:3 নাকি কোনোটি নয়। কি বলা আছে দেখো, 12 গ্রাম কার্বন আর 40 গ্রাম ক্যালসিয়াম। যেহেতু কার্বনের পারমাণবিক ভর 12 এবং এখানে নেওয়া আছে কত? 12 গ্রাম কার্বন, তার মানে এই দুটো একই তো, তাহলে 12 গ্রাম কার্বন হচ্ছে 1 মোল কার্বন। ঠিক আছে, 12 গ্রাম কার্বন হচ্ছে 1 মোল কার্বন আর 40 গ্রাম ক্যালসিয়ামও তাই, 1 মোল ক্যালসিয়াম, 1 মোল
ক্যালসিয়াম। তাই দুটোই কি এখানে তোমাদের ভরটা এখানে আলাদা লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এখানে মোল সংখ্যা দুটোরই সমান, দুটোই 1 মোল। অর্থাৎ এখানে রাইট আনসার কী হবে 1:1। অনেকেই যদি 12:40 করে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাটাকুটি করে অন্য আনসারই করে অন্য একটা আনসার চলে আসবে। 4 দিয়ে কাটো, 4 3 12, 4 10 40, 3:10 চলে আসছে, কিন্তু তা নয়। এখানে চেয়েছে কি মোল সংখ্যা, 12 গ্রাম কার্বন মানেও 1 মোল, 40 গ্রাম ক্যালসিয়াম মানেও হচ্ছে 1 মোল। সেজন্য আনসার হলো কি 1:1। চলো নেক্সট কোশ্চেন, 39 নম্বর কোশ্চেন দেখো, কোন রাশির এককে দুবার সময়ের উল্লেখ থাকে? অপশানস দেখো কি আছে, বেগ, সরণ, ত্বরণ নাকি কোনোটিই নয়। দুবার সময়ের উল্লেখ পাই আমরা কোন রাশির এককে? সেটা হচ্ছে অবশ্যই ত্বরণের এককে। ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা সেমি পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। বেগের একক কি? বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড বা সেমি পার সেকেন্ড। সরণের একক কি? শুধুমাত্র মিটার বা শুধুমাত্র সেমি। তাহলে সেক্ষেত্রে আমরা দুবার পাচ্ছি কোথায়? সেকেন্ড স্কোয়ার পাচ্ছি কোথায়? ত্বরণের ক্ষেত্রে, ঠিক আছে। ত্বরণের ক্ষেত্রে কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার আর কি থাকছে বা সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটা এসআই এটা সিজিএস। তাহলে স্কোয়ার মানে বুঝতেই পারছো দুবার, সেক্ষেত্রে আনসার হচ্ছে কি ত্বরণ। অপশান এখানে হচ্ছে সি কারেক্ট আনসার, ঠিক আছে। বেগের পরিবর্তনের যে হার, মানে ত্বরণ অ্যাকচুয়ালি বলতে বোঝায় কি, ত্বরণকে এ দিয়ে ইন্ডিকেট করা হয়, সেটা মানে হচ্ছে বেগ বাই সময়, বেগ বাই সময়, ঠিক আছে। ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়। ত্বরণ বলতে বোঝায় বেগ বৃদ্ধির হারকে, আর মন্দন বলতে বোঝায় বেগ হ্রাসের হারকে, ঠিক আছে। চলো পরে কোশ্চেনগুলো দেখো। 40 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে, বলা আছে বল সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। তাই তো হয়, চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, আর বল সমান চাপ ইন্টু ক্ষেত্রফল যদি হয়, তাহলে বলের পরিমাণ স্থির রেখে ক্ষেত্রফল বৃদ্ধি করলে প্রযুক্ত চাপের মান বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, কোনো পরিবর্তন হবে না নাকি শূন্য হয়ে যায়। দেখো চাপ সমান, চাপকে আমরা কী দিয়ে লিখি? পি, বল হচ্ছে এফ আর ক্ষেত্রফল হচ্ছে এ। চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, বলকে স্থির রাখা হয়েছে, বলের যে পরিমাণ সেটা স্থির, তাহলে এখানে আমরা একটা অনুপাত করতে পারি পি ভ্যারিজাস 1/a, ঠিক আছে। অর্থাৎ ব্যস্ত সম্পর্ক, চাপের সাথে ক্ষেত্রফলের যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে ক্ষেত্রফল যদি আমি বৃদ্ধি করে দিই তাহলে চাপের মান কী হবে? হ্রাস পাবে, ঠিক আছে। ক্ষেত্রফল বৃদ্ধি পেলে কী হয়? চাপ হ্রাস পায়। অপশান যেটা রয়েছে বি এখানে, সেটা এখানে হবে কারেক্ট আনসার। তাহলে 40 নম্বর কোশ্চেন মানে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন এখানে শেষ হলো। এরপরে আমরা দেখব ইংলিশের কোশ্চেন। ফিজিক্যাল সায়েন্সের পর এবার রয়েছে ইংলিশের কোশ্চেন। 41 থেকে 45 পর্যন্ত ইংলিশের কোশ্চেন রয়েছে, 5টা ইংলিশের কোশ্চেন এখানে রয়েছে। তো প্রথম কোশ্চেন হিসেবে কী রয়েছে দেখো, প্রথমেই বলা আছে যে 41 নম্বর কোশ্চেন চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচে রয়েছে অর্থাৎ ন্যারেশন চেঞ্জ। এটা কোশ্চেন কী আছে, রজন সেড ও দ্যাট আই ওয়্যার এ চাইল্ড অ্যাগেন। এটা রজন বলছে যে আমি যদি আবার একটা শিশু হতে পারতাম। তো অপশান দেখো কী কী রয়েছে। প্রথমে আছে রজন এক্সক্লেমড উইথ ওন্ডার দ্যাট হি ওয়াজ এ চাইল্ড অ্যাগেন। বিতে আছে রজন ওন্ডার দ্যাট ওয়ার হি এ চাইল্ড অ্যাগেন। সিতে আছে রজন স্ট্রংলি উইশড দ্যাট হি হ্যাড বিন এ চাইল্ড অ্যাগেন। আর ডিতে রয়েছে রজন প্রেড দ্যাট হি ওয়্যার এ চাইল্ড অ্যাগেন। তো প্রথম কথা দেখো এইখানে কি রয়েছে না, কোটেশনের মধ্যে ওয়্যার মানে কোটেশনের ভেতরে এখানে পাস্ট টেন্স রয়েছে। এটা কি বোঝাচ্ছে? একটা উইশ বোঝাচ্ছে। আর যখনই কোনো উইশ বোঝায় যেটা হতে পারবে না, সেই জিনিসগুলো যখন বলা হয় এভাবে ন্যারেশনে, সেক্ষেত্রে তো ওয়্যার থাকবেই। কিন্তু ভেতরে যদি এরকম ওয়্যার থাকে তাহলে সেটাকে আমরা যখন ইনডাইরেক্ট করি তখন সেটা কী হয়ে যায়? হ্যাডবিন। তাহলে একটা জিনিস তুমি যদি এখানে ফলো করো যে হ্যাডবিন কোথায় রয়েছে, তাহলে কিন্তু তোমার আনসার বেরিয়ে যাবে। হ্যাডবিন শুধুমাত্র দেখো অপশান সিতেই রয়েছে, তো অপশান সিটাই কিন্তু এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। চলো 42 নম্বর কোয়েশ্চেন দেখো কি রয়েছে, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। প্রিপোজিশন রয়েছে, কোনটা কারেক্ট সেটা চুজ করতে হবে। কি কোয়েশ্চেন দেখো, দ্য রুম ইজ এ বিট ডার্ক, মানে রুমটা কিছুটা অন্ধকার হয়ে রয়েছে। কুড ইউ প্লিজ টার্ন ড্যাশ দ্য লাইট। কি লাইটটা কি বলবে এখানে? নিশ্চয়ই অন করে দিতে বলবে। তাহলে সিম্পলি অন করে দিতে পারবে, মানে অন করে দিতে বলবে, তাহলে আমরা কি বলবো? টার্ন অন, মানে জ্বালিয়ে দেওয়া, তাই তো। লাইটটা জ্বালিয়ে দিতে বা সুইচ অন করে দিতে বলছে, সেক্ষেত্রে কী হবে? টার্ন অন। নেক্সট কোয়েশ্চেন দেখো 43 নম্বর কোয়েশ্চেনে কী রয়েছে, দ্য ডে 21 of April ইজ এ রেড লেটার ডে ফর হিজ ফ্যামিলি। এই ডেটটা কোন ডেটটা? 21শে এপ্রিল, তার ফ্যামিলির জন্য একটা রেড লেটার ডে। ফ্রেজটা তোমাকে এখানে দেওয়া রয়েছে আন্ডারলাইন করে, সেটাকে সাবস্টিটিউট করতে হবে তার মিনিং দিয়ে। দেখো কী রয়েছে এখানে, আনমেমোরেবল মানে অস্মরণীয়, মেমোরেবল স্মরণীয়, ভেরি হট ডে আর ভেরি কোল্ড ডে। তো রেড লেটার ডে মানে কি? মেমোরেবল ডে। রেড লেটার ডে মানে কি বোঝায়? মেমোরেবল ডে। অপশান বি হয়ে যাবে কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো 44,
কি আছে 44 কোশ্চেনে, এ পার্সন হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার ইজ কল্ড, একজন মানুষ যে সমস্ত জায়গায় প্রেজেন্ট থাকে তাকে কি বলবো? অপশান আছে omnipotent, মানে যে সব কিছু করতে পারে, যে সব কিছু করতে পারে, যে সব কিছু করার সামর্থ্য রয়েছে তাকে আমরা বলি কি omnipotent। তারপর হচ্ছে omniscient, মানে সর্বজ্ঞ, যে সমস্ত কিছু জানে। তারপর হচ্ছে omnipresent, যে সমস্ত জায়গায় প্রেজেন্ট রয়েছে। আর রয়েছে omnivore, যে সমস্ত কিছু খায়, যে মানে শাকসবজিও খায় আবার মাংসাশীও, তাকে আমরা বলি omnivore। তো এখানে আনসার কি হবে? পার্সন হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, তাকে আমরা কি বলবো? omni present। অপশন সি হবে কারেক্ট, omni present। নেক্সট কোশ্চেন দেখো 45 নাম্বার কি আছে, হুইচ ওয়ান ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাবস্টেন। তোমাকে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ এখানে বের করতে হবে। কিসের বিপরীত শব্দ? অ্যাবস্টেন। অ্যাবস্টেন মানে কি প্রথমত আমাদের জানতে হবে। অ্যাবস্টেন মানে কোনো কিছু থেকে বিরত থাকা, ঠিক আছে, কোনো কিছু থেকে বিরত থাকা। যেমন মনে করো কেউ অ্যালকোহল কনজামশন থেকে বিরত থাকছে, তাহলে সেটা হচ্ছে কি? অ্যাবস্টেন, ঠিক আছে। তো অ্যান্টোনিম মানে তোমাকে বিপরীত শব্দ এখানে বলতে হবে। অপশন দেখো কী কী আছে, ডেস্ট্রয় মানে ধ্বংস করা, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, ইগনোর করা মানে অ্যাভয়েড করা, আর হচ্ছে ক্রিয়েট মানে সৃষ্টি করা। তো এখানে অ্যাবস্টেনের যে অ্যান্টোনিম সেটা কি হয়ে যাবে? কন্টিনিউ। অ্যাবস্টেন মানে বিরত থাকা বা থামিয়ে দেওয়া, এখানে তার অপোজিট কি হবে? কন্টিনিউ, ঠিক আছে, চালিয়ে যাওয়া। নেক্সট কোশ্চেন দেখো, ম্যাথের কোশ্চেন শুরু হচ্ছে এবার। কোশ্চেন নাম্বার 46 থেকে 50 পর্যন্ত থাকবে ম্যাথের কোশ্চেন। প্রথম কোশ্চেন দেখো কি বলছে, x/5 ইকুয়াল টু y/8 হলে x+5:y+8 ইজ ইকুয়াল টু কত হবে? এখানে যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে সেটাকে আমরা আগে লিখে নেব। x/5 সমান দেওয়া রয়েছে y/8। এটাকে কী করবো তুমি? x/y হিসেবে এটাকে কনভার্ট করো, x/y হিসেবে। তাহলে কী হবে? x/y সমান কী বেরোবে? 5/8। x/y সমান বেরোবে 5/8। তাহলে সিম্পলি এক্সকে আমরা ধরবো 5, ওয়াইকে ধরবো কত? 8, ঠিক আছে। এবার এখানে কী চাইছে? x+5:y+8, y+8, এক্সের মান কত ধরেছি? 5, তাহলে 5+5 লিখবো, ইস টু এখানে কী লিখবো? ওয়াইয়ের মান কী ধরেছিলাম? 8, তাহলে 8+8 লিখবো। তাহলে 5+5 10, ইস টু 8 8 16, কাটাকুটি করে দাও, 2 দিয়ে কত হয়ে যাবে? 5:8, তাহলে 5:8 হবে উত্তর। 5:8 কোথায় রয়েছে? অপশন ডিতে রয়েছে, তাহলে 5:8 হবে উত্তর, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো 47 কি আছে। কোয়েশ্চেন নাম্বার 47 কি বলছে, 2500 টাকার 6% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ বের করার ক্ষেত্রে আমরা কি সূত্র জানি? এ সমান হচ্ছে p × 1+r/100 পাওয়ারে n, যেখানে n ইন্ডিকেট করে কি? টাইম, ঠিক আছে। প্রথমে আমরা সুদ আসল মানে এটা বের করে নেব। p এর মান দেওয়া আছে কি? 2500, তাহলে 2500 লিখলাম, ইন্টু 1+r/100, আর এর মান কত? এখানে 6%, তাহলে 6/100 তার স্কোয়ার, ঠিক আছে। তো 2 বছর পড়েছে, এন এর মান হলো 2। এবার কি করব? কাটাকুটি করব, 2 3 6 আর 2 50 হবে 100। তাহলে সেক্ষেত্রে এবার আমরা কী পাবো? এ ইজ ইকুয়াল টু পাবো 2500 ইন্টু 1+3/50 তার স্কোয়ার, ঠিক আছে। মানে ভেতরটাকে আমাদের কী করতে হবে? লসগু করে বের করতে হবে। এ সমান কী বেরোবে? এ সমান পি ইন্টু এখানে কী বেরোবে? 53/50, আবার এখানে পাবো 53/50, ঠিক আছে। কাটাকুটি করো, পি এর মানটা দেওয়া রয়েছিল, তো পি এর মানটা এখানে পি না লিখে আমার ডাইরেক্ট এখানে 2500 বসিয়ে দিই, ঠিক আছে। 0 0 0 0 ক্যান্সেল হয়ে যাবে, 5 5 25 আর 25 কেটে যাবে, পড়ে থাকলো কি? 53 × 53, 53 স্কোয়ার বা 53 × 53। যদি আমরা 3 × 53 মানে 53 স্কোয়ার কত হয়? 2809। তো এটা কার মান? এটা হচ্ছে সুদ আসলের মান। আমাদের এখানে কি চেয়েছে? চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই সুদ আসল থেকে, তো এই সুদ আসল থেকে আমরা যদি আসলটা বাদ দিয়ে দিই, 2809 থেকে 2500 যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু আনসার বেরিয়ে যাবে। কত বেরোবে? 309, মানে আনসার কোনটা হচ্ছে? 309 টাকা। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো 48 নম্বর কি আছে, 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? ক্রয় মূল্য বা লাভ ক্ষতি থেকে যে অঙ্কটা রয়েছে এখানে, 100টা বইয়ের ক্রয় মূল্যকে আমরা লিখি কি? সিপি। আর 60টা বইয়ের বিক্রয় মূল্যকে কি লিখি? এসপি। বিক্রয় মূল্যকে কি লিখি? এসপি। তাহলে 100টা বইয়ের ক্রয় মূল্য আমরা লিখবো 100 সিপি এবং 60টা বইয়ের বিক্রয় মূল্য লিখবো 60 এসপি, ঠিক আছে। 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো, 2 5 10, 2 দিয়ে কাটো, 2 3 6, মানে 5 সিপি সমান বেরিয়েছে 3 এসপি, ঠিক আছে। এবার এখান থেকে তুমি SP/CP বের করো, SP/CP। তাহলে SP কত ছিল? 3, 3টা কোথায় যাবে? নিচে, আর 5টা যাবে ওপরে, ঠিক আছে। মানে SP/CP পেলাম 5/3। SP/CP আমরা কত পেলাম? 5/3। অর্থাৎ এবার আমরা এসপিকে ধরবো 5 এবং সিপিকে ধরবো 3,
অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 3 এবং বিক্রয় মূল্য হচ্ছে 5। তাই লাভ কত? যদি ক্রয় মূল্য 3 হয়, বিক্রয় মূল্য 5 হয়, লাভ হচ্ছে 2। লাভ হচ্ছে 2। এবার আমাকে পার্সেন্টেজে বের করতে হবে, আর ক্রয় মূল্যের কত হচ্ছে এখানে 3। তাহলে যদি পার্সেন্টেজে বের করি তাহলে যে লাভটা সেটা ওপরে, ক্রয় মূল্য নিচে, পাশে গুণ দিয়ে 100। ঠিক আছে, এটাই তো হয়। এবার কী হবে, 200/3। 200/3 মানে 3 6 18, আবার 3 6 18, 2/3, 66/2 হবে উত্তর। 66/2 মানে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 49 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে। রুট ওভার একটা বড় রুট প্রথমে দেওয়া আছে, তার ভেতরে আছে 4 প্লাস আবার একটা রুট আছে 44 প্লাস আবার একটা রুট আছে দেওয়া আছে 10,000। প্রথমে আমরা কি করব, ভেতরের রুট থেকে আমরা সবসময় কাজ শুরু করব। এই যে ভেতরের রুটটা রয়েছে এখান থেকে, তো এই রুটটাকে যদি আমরা তুলি তাহলে আমরা কি পাবো, এই বাইরের রুটটা থাকবে 4 প্লাস থাকবে, এই রুটটাও থাকবে, 44টাও থাকবে, কিন্তু এই যে 10,000 রয়েছে সেখান থেকে আমরা কত পাবো, 100 পাবো। ঠিক আছে, কত পাবো, 100। এবার আমরা এই রুটটার কাজ করব। এই রুটটা কত পাবো, রুট ওভার বাইরের যে 4টা ছিল থাকবে, 100 আর 44 যোগ করলে রুট ওভার কত হবে, 144। ঠিক আছে, রুট ওভার কত পেলাম, 144। তো রুট ওভার 144, এই যে ভেতরের রুট ওভার 144 রয়েছে সেটা থেকে আমরা কি পাবো, সেটা থেকে আমরা পাবো 12। তাহলে এই 4টা তো থাকবে, প্লাস হবে 12, তাহলে 12 আর 4 কত হয়, 16। রুট ওভার 16 মানে কত হয়, 4। তাহলে আনসার হবে কত, 4, মানে অপশান সি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, 4, অপশান সি। একদম সহজ কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন দেখো 50 নম্বর কোশ্চেন কী রয়েছে। কত বছরে 8% হারে সুদে আসলের 2/5 গুণ হবে? সুদ কত বছরে 8% হারে সুদ আসলের 2/5 গুণ হবে? সরল সুদের কথা বলা হচ্ছে। সরল সুদের সূত্র আমরা জানি কি, I = PRT/100। I = PRT/100। I এর মান কত, আসলের 2/5 গুণ, আসল তো P, তাহলে P এর 2/5 গুণ মানে কি, P × 2/5 = এদিকেও P রয়েছে, আর রয়েছে বাই 100, PRT/100। P কেটে যাবে। ঠিক আছে, এটা কাটো, 5 20 100 হয়ে যাবে। আর এর মান কিন্তু এখানে দেওয়া ছিল, তো 8টা এখানে না লিখে আমি এখানে 8টা লিখছি ডাইরেক্ট। ঠিক আছে, আর এর মান লিখলাম 8। তো 2 দিয়ে কাটো, 2 4 8, 4 দিয়ে কাটো, 4 5 20, মানে এখানে টি এর মান তুমি পাবে 5। টি এর মান কত পাবে, 5 বছর। ঠিক আছে, মানে আনসার কি হবে, 5 বছর, মানে অপশান সি হবে কারেক্ট। ঠিক আছে, আনসার কি পেলাম আমরা, 5 বছর। চলো নেক্সট দেখি কি রয়েছে। এরপরে স্টার্ট হচ্ছে জিকের কোশ্চেন, জেনারেল নলেজ। জেনারেল নলেজ পরীক্ষায় তোমরা পাবে হচ্ছে 10টা। ওকে, চলো দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল? অপশানস দেখো, 1919 সালের 15ই এপ্রিল, 1919-এর 13ই এপ্রিল, 1919-এর 11ই মার্চ, নাকি 1919-এর 15ই এপ্রিল। তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল, 1919 সালের 13ই এপ্রিল। ঠিক আছে, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তারপরে দেখো 52 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে। মহাবিষুব কবে হয়? বিষুব মানে কি, সমান। মহাবিষুবতে কি হয়, দিন রাত সমান হয়, তাই তো। অপশান দাও কি আছে, 21শে মার্চ, 21শে জুন, 22শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর। মহাবিষুব কবে? মহাবিষুবর দিনে কি হয়, উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে দিন ও রাত্রি কি হয়, সমান হয়, সমান দৈর্ঘ্যে, মানে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। ঠিক আছে, তো এখানে কি হবে, মহাবিষুব কবে হচ্ছে, 21শে মার্চে কিন্তু মহাবিষুব হয়। ঠিক আছে, 21শে মার্চ মহাবিষুব। চলো নেক্সট কোশ্চেন দেখো। মহাবিষুব, কর্কট সংক্রান্তি, জলবিষুব, মকর সংক্রান্তি, প্রত্যেকটা ডেটই তোমাদের জানা উচিত। পরবর্তী কোশ্চেন দেখো, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম। অপশান দেখে নাও কি কি আছে, ওটাওয়া, আঙ্কারা, ক্যানবেরা, নাকি ওয়েলিংটন। তো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি, অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। ওটাওয়া কার রাজধানী, কানাডার রাজধানী ওটাওয়া। ঠিক আছে, আঙ্কারা কার, আঙ্কারা হচ্ছে তুর্কি, আঙ্কারা হচ্ছে তুর্কি। আর ওয়েলিংটন কোথাকার, নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের হচ্ছে ওয়েলিংটন। ঠিক আছে, এগুলো খুবই সাধারণ কোয়েশ্চেন। তারপরে দেখো 54 নম্বর কোয়েশ্চেন কি আছে, প্রশ্ন কি রয়েছে 54 নম্বর। এলাহাবাদ প্রশস্তি কার রচনা? অপশানস রয়েছে রবিকীর্তি, নাগার্জুন, হরিসেন আর বাণভট্ট। তো এলাহাবাদ প্রশস্তি কার রচনা, এটা হচ্ছে হরিসেনের রচনা। ঠিক আছে, এলাহাবাদ প্রশস্তি কার রচনা, হরিসেন। আর এটা কার ব্যাপারে লেখা আছে, এখানে সমুদ্রগুপ্তর ব্যাপারে লেখা আছে। ঠিক আছে, কার ব্যাপারে লেখা রয়েছে, এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্ত। পরবর্তী কোশ্চেন দেখো 55 নম্বর কোয়েশ্চেন। ভারতের সংবিধান কবে কার্যকরী হয়েছিল? অপশান এ রয়েছে 1950-এর 26শে নভেম্বর, বি 1950-এর 26শে জানুয়ারি, সি 1949-এর 26শে নভেম্বর, আর ডি 1949-এর 26 জানুয়ারি। তো এখানে দেখো কি হবে, ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল কবে থেকে, 1950 সালের 26শে জানুয়ারি থেকে। অপশান যেটা বি রয়েছে এখানে সেটা হবে কারেক্ট। এরপরে কোশ্চেন দেখো, স্টার্ট হচ্ছে এখানে
লজিক্যাল রিজনিংয়ের কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি রয়েছে, হাঙ্গার ইজ টু ফুড। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে হাঙ্গার ইজ টু ফুড, ডবল ইজ টু থার্স্ট ইজ টু কী হবে? হাঙ্গার মানে খিদে, খিদের সঙ্গে যেমন খাবার রিলেটেড, থার্স্ট মানে তৃষ্ণার সাথে কি রিলেটেড হবে? অপশান আছে ওয়াটার, ড্রিঙ্ক, টি নাকি কফি। তাহলে থার্স্টের সাথে কি হবে? থার্স্টের সাথে হয়ে যাবে ওয়াটার। ঠিক আছে, হাঙ্গার ফুড, থার্স্ট হচ্ছে ওয়াটার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে। পরবর্তী কোশ্চেনে আছে একটা ছক দেওয়া রয়েছে, কি কি রয়েছে? 3, 6 এখানে 8, 5, 8 এখানে 4, 4, 7 এখানে কত হবে? দেখো 3, 5 থেকে এদিকে দেখো, তোমাকে এখানে কি করতে হবে না, একটা রিলেশন খুঁজে বের করতে হবে যেখান থেকে তুমি এই কোশ্চেন মার্কটা সলভ করতে পারবে। প্রথমত দেখো, তোমরা যদি কলাম ওয়াইজ দেখো 3, 5 আর এখানে রয়েছে 4, 3 আর 5 যদি তুমি 3 আর 5 যদি তুমি যোগ করো তুমি পাবে 8। সেই 8টাকে তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও পাবে 4। মানে এই দুটোকে যোগ করতে হবে, তার সাথে এটা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কত হচ্ছে? কত দিয়ে ভাগ করবো? সেটাকে 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, সব করে দেখো এরকমভাবেই চলছে। 6 8 কত হচ্ছে? 14, 14কে 2 দিয়ে ভাগ করে দাও 7 পেয়ে যাবে। একইভাবে 8 আর 4 কত হয়? 12, 12কে 2 দিয়ে ভাগ করে দাও কত হবে? 6। মানে আনসার কী হবে? 6, অপশন ডি হবে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো 58 নম্বর কোশ্চেন কি রয়েছে, হাউ ইজ মাই ফাদার্স ব্রাদার্স অনলি সিবলিংস মাদার রিলেটেড টু মি। তো এইটা হচ্ছে একটা ব্লাড রিলেশনের কোশ্চেন। আগেরবারে থেকেই তোমরা দেখছো ব্লাড রিলেশনের কোশ্চেনও কিন্তু পরীক্ষায় আসছে। তো দেখো কি বলছে এখানে, মাই ফাদার্স ব্রাদার্স মানে আমার বাবার ভাই, ভাইয়ের একমাত্র সিবলিং। তাহলে আমার বাবার ভাইয়ের একমাত্র সিবলিং কি হবে? বাবাই হবেন। আর সিবলিংস মাদার, আমার বাবা তার ভাই মানে আমার কাকা ধরে নাও, আর ফাদার্স ব্রাদার মানে বাবার ভাই অর্থাৎ কাকা হলেন। এবার কি বলছে? ব্রাদার্স অনলি সিবলিং, এবার কাকার একমাত্র সিবলিং কি হবে? বাবাই হবে। বলছে সিবলিংস মাদার অর্থাৎ বাবার মা রিলেটেড টু মি, আমার সাথে কেমনভাবে সম্পর্কিত। তো বাবার মা আমার কি হবেন? গ্র্যান্ড মাদার হবেন। তো সেক্ষেত্রে অপশন ডি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, গ্র্যান্ড মাদার। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, কি রয়েছে এখানে 89:72 কোয়েশ্চেন রয়েছে। 89:72 ডবল ইজ টু এখানে কোয়েশ্চেন মার্ক। দেখো 89 থেকে তুমি 72 কীভাবে আনবে? তুমি যদি 8 আর 9কে মাল্টিপ্লাই করে দাও তুমি ইজিলি কিন্তু কত পেয়ে যাবে? 72 এখানে পেয়ে যাবে। এবার কোন দুটো মাল্টিপ্লাই করে আসছে পরেরটা সেটাই এখানে হবে কারেক্ট অপশন। তো সেক্ষেত্রে 30 মানে 30:0 রয়েছে, অর্থাৎ এখানে দেখো আমরা কারেক্ট অপশান পেয়ে যাচ্ছি। কারণ 3-এর সঙ্গে যদি আমরা 0কে গুণ করি তাহলে কি হবে? সেটা 0 হয়ে যাবে, অর্থাৎ অপশান এই কিন্তু হবে এখানে কারেক্ট আনসার। বাকি তুমি আর যেগুলোই অপশানে দেখো গুণ করে কিন্তু এই পরেরটা পাবে না। 4 1-কে 4 পাবে, এখানে 5 রয়েছে। 6 6 36 পাবে, এখানে 12 রয়েছে। 4 8 32 পাবে, এখানে 36 রয়েছে। মানে কোনটা ঠিক হচ্ছে? এখানে একমাত্র অপশান ঠিক রয়েছে অপশান এ। আজকে লাস্ট কোশ্চেন দেখো ভিডিওর কি কোশ্চেন রয়েছে। 4 9 এখানে রয়েছে 6, 9 16 এখানে আছে 12, 16 কোয়েশ্চেন মার্ক এখানে রয়েছে 20। অপশানস রয়েছে 26 25 38 36। এবার আমরা কি করে এখানে বুঝবো কী করে আসছে? 4 আর 9 থেকে 6 কী করে আসছে? যদি আমি 4 আর 9 যোগ করি তাহলে আসে কত? 4 আর 9 13, কিন্তু 6 কীভাবে আনবো আমি 13 থেকে? কিন্তু দেখো তুমি যদি এরম করো 4 আর 9কে গুণ করে দাও, 4 9 কত হচ্ছে? 36। এবার 36কে তুমি রুট করো তাহলে 6 পাবে। মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে? এটা √4 × 9 যদি আমি করি তাহলে √4 36, অর্থাৎ সেখান থেকে পাবো 6। নেক্সটে কি রয়েছে এখানে? 9 আর 16, √9 × 16 করে দাও। 9-এর জন্য তুমি পাবে 3 আর 16-র জন্য পাবে 4, মানে পাচ্ছ তুমি 12। ঠিক আছে, একইভাবে এইখানে কত হবে দেখো, √16 × x করবো আমি সমান হচ্ছে 20। তাহলে 16x সমান আমি পাবো কত? 400। 16x সমান কত পাবো? 400। কাটাকুটি করো, 8 2 16, 8 5 40 50, আর 2 দিয়ে 50 কাটলে কত হয়? 25। মানে অপশান হবে কোনটা এখানে? 25, অপশান বি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের মক টেস্টের 65 নম্বরের একটা মক টেস্ট। তোমরা যারা যারা অ্যাটেন্ড করেছো কত করে নাম্বার পেলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। কোন কোন জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে সেগুলো তোমরা আমাকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে নতুন কিছু কোয়েশ্চেনের সাথে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, প্রিপারেশান নিতে থাকো।